সন্ধ্যার ভায়োলিন। লেখিকা বৃষ্টি ইসলাম। পর্ব সংখ্যা ৪। ধারে বাঁশে বাঁধা ছোট নৌকা নিশ্চল। দুজনে উঠে বসলো তাতে। দূরে কেউ নেই, শুধু বাতাসের ছোঁয়ায় পানিতে হালকা ঢেউ আর কাকের ডাক। পূজা আর অহু দুই ধর্মের, দুই জাতির হলেও বন্ধুত্বের কোনো ভেদ নেই। পূজার গায়ের রং চাপা, জামা কাপড় মলিন। মানুষ হয়তো বিশ্বাস করবে না তাদের বন্ধুত্ব, কিন্তু একে অপরের জন্য তারা জীবন দিতে প্রস্তুত। নৌকা ভাসতে ভাসতে কথা ফিরল পুরনো প্রসঙ্গে। পূজা গ্রামে গুজব শুনে বলে উঠল, উহুরে, শুনছি আব্রু ভাই নাকি অনেক মারছে মাতব্বরের পোলারে। আব্রুর নামে উহুর বক্ষ জমাট বাঁধল। সকালে থাপ্পড় মনে পড়তে গাল জ্বালা করতে লাগলো। সংক্ষেপে উত্তর দিল, হুম। পূজা মুচকি হেসে বলল, জানোস গ্রামের মায়েরা বলতেছে আব্রু ভাই নাকি দেখতে অনেক হ্যান্ডসাম। শব্দ শুনেই উহুর পিলে চমকে উঠল। পঞ্চম শ্রেণী পড়ুয়া পূজার ইংরেজি উচ্চারণ ভুল। উহু ঠোঁট বাঁকিয়ে বলল, ওটা হ্যান্ডসাম না, অ্যাটম বোমা। যার কপালে পড়বে তার জীবন প্রতিদিন ব্লাস্ট হবে। কোরিয়ার প্রেসিডেন্ট আছে না, যার নাম কি যেন একটা, তবে তার মন যখন ভালো থাকে না তখনই নাকি মিসাইল মারে, তেমনি তার ভালো না লাগলে অ্যাটম বোমা মারে। পূজা হো করে হাসলো। ওহু মুগ্ধ হয়ে দেখলো সে হাসি শ্যামবর্ণ মুখের, মানো কালো মণিকের মতো। কথা বলতে বলতে নৌকা বিলের ধরে এসে গড়ালো। ও পদ্মফুল ছিঁড়ে নৌকায় রাখছে, পূজা বৈঠা চালাচ্ছে। হঠাৎ বৃষ্টির পূর্বাভাস দিতে বাতাস বয়ে গেল তাদের গা ঘেঁষে। ঢেউ লেগে নৌকা দুলতে লাগলো। ওহু নৌকার একদম কিনারাতে বসা, চোখের পলকে ভারসাম্য হারিয়ে হুট করে পানিতে পড়ে গেল। চারিদিক থমকে গেল, শুধু ছপ ছপ শব্দ। ওর শরীরের পানির ঠান্ডার বিদ্যুতাহ হয়ে উঠল। হৃৎপিণ্ডের গতি হঠাৎ তীব্র হয়ে উঠল। প্রথমবারে সে গভীরভাবে শ্বাস নেওয়ার চেষ্টা করে লাগলো, কিন্তু পানির চাপে বাতাসের পরিবর্তনে জল ঢুকে ফুসফুস সংকুচিত হয়ে গেল। শ্বাস প্রশ্বাসের যন্ত্রটা ছড়িয়ে পড়ল বক্ষের পিঞ্জরায়। স্পেথেশিয়া নার্ভাসেস উত্তেজিত হাত পা সে ছাড়াতে লাগলো। মস্তিষ্কে অক্সিজেনের প্রবাহ কমতে যাওয়া লাগলো এবং তীক্ষ্ণ সংকট দেখা গেল। গভীর চিন্তা তার মাঝে জেগে বসলো। ডুবে যাব? কয়েক সেকেন্ডে হাইপোথার্মাসের সংকোচে কনসিউভ ছাড়ল। দৃষ্টি ঝাপসা হয়ে হলো, স্মৃতি টুকরোগুলো ভেসে উঠল পূজার মুখ, আব্রুর চর, কিন্তু ক্ষমতা ক্ষয় হয়ে গেল। পেশিগুলো অক্সিজেনের অভাবে দুর্বল হতে লাগলো। হাত দিয়ে পানিতে বাড়ি মারলেও শক্তি কমে আসছে। মস্তিষ্কের কন্ট্রেক্সে ডাইজেস্টের আবির্ভাব। সে ভয়ে ভয়ে কাঁদতে কাঁদতে লাগলো। মস্তিষ্ক বলতে লাগলো, পূজা, পূজা। পূজা আটকে উঠল, বইটা ছেড়ে চিৎকার দিয়ে উঠল, উহু, উহু। ওর পানির গভীরতাতে হারিয়ে যাচ্ছে, সর্বশক্তি দিয়ে চেষ্টা করছে, কিন্তু স্রোতের টান প্রবল। পূজার গলা ফাটছে ডাকে, তার অন্তরে ঝড় উঠেছে। ও ডুবে যাচ্ছে তার চোখের সামনে। অসহায়তে কেঁপে উঠল বক্ষ। সে জানে ও সাঁতার জানে না, নিজে জানে, কিন্তু বর্ষার গোটা নিজেকে হারাবে। হাত বাড়িয়ে টানার চেষ্টা করতে লাগলো সে, কিন্তু ভেজা হাত ফসকে যাচ্ছে বারবার। চারপাশ নিস্তব্ধ, পাখির ডাক থমে গিয়েছে, কেউ নেই সাহায্যের জন্য। ও তলিয়ে যাচ্ছে ধীরে ধীরে, সময় কম। পূজা বুঝলো এখন চিৎকার ফলস্বরূপ তো প্রস্তুত নয়। নৌকা তা তাড়াতে হবে, তার বেগ শক্তিশালী হতে হবে, শক্তিতে তীরে পৌঁছাতে হবে। নৌকা পাড়ে ঠেকিয়ে দৌড়লে শুরু করলো সে। মাটিতে পা পড়েছে কিনা বোঝার উপায় নেই। রাস্তা দাঁড়িয়ে চিৎকার করতে লাগলো সাহায্যের জন্য। ঠিক তখনই ধুলো উড়িয়ে একটা কালো মার্সিডিজ গাড়ি এসে থামলো। পূজা দৌড়ে গিয়ে কাঁচা ধাক্কাতে লাগলো, কান্না ভেজা কণ্ঠে বলল, আমার বন্ধু পানিতে ডুবে যাচ্ছে, ওনাকে বাঁচান সাহেব। গাড়ির দরজা খুলে বেরিয়ে এলো আব্রু। পূজা তাকে চেনে না, আব্রু জানে না কার কথা বলছে। সদ্য কলেজ থেকে ফিরে মহলে যাওয়ার পথে ফিরছিল সে, চোখে কৌতূহল জাগতে জিজ্ঞেস করলো, কে ডুবে যাচ্ছে। কাঁপা কাঁপা কণ্ঠে পূজা উত্তর দিল, আমার বান্ধবী খান সাহেবের মেয়ে উহু। উহু নাম শুনতে আব্রুর বুকে বজ্রঘাত হলো। দ্বিতীয়বার ভাবার আগে ছুটে গেল বিলের দিকে। পূজার দিনদেশ মতো পৌঁছে গেল সে জায়গায়, সেখানে উহু পড়েছিল পানিতে। কোনো দ্বিধা ছাড়াই লাফিয়ে পড়ল গভীর জলে। উন্মাদের মতো সাঁতার কেটে খুঁজতে লাগলো। অবশেষে তল থেকে টেনে তুলল তার নিথর দেহ, কাঁধে চাপিয়ে নিল অনর্বল। ওঠ ওঠ ফ্যাকাশে, তার শরীর ভারী, জলে ভেজা। আব্রু মাটিতে বসিয়ে পেটে চাপ দিতে শুরু করলো পানি বেরিয়ে আসার জন্য। কণ্ঠ ফেটে চিৎকার করলো, উহু, উহু, এই উহু। তারপর তার মুখের দিকে তাকালো, মুখ ফাঁক করে শ্বাস দিতে লাগলো। কয়েক মুহূর্ত পর ওর গলা থেকে ক্ষীণ কাশি উঠে এলো। আব্রুর চোখে এলো জল, পাগলের মতো চেপে ধরল তার বুকের সাথে।
পূজা বিস্ময় ক্ষোভে বলে উঠল, এই আপনি কে? ওর সাথে এত ঘনিষ্ঠ হচ্ছেন কেন? আগে হাসপাতালে নিন। আব্র তাকালো তার দিকে। তারপর স্পষ্ট গলায় বলল, আমি আব্রম। নাম শুনতেই পূজা পাথর হয়ে গেল, দৃষ্টি স্থির আব্রের মুখে। আব্র কথা না বাড়িয়ে ওকে কোলে তুলে গাড়িতে নিয়ে উঠল। পূজার মুখে আতঙ্ক। গাড়ি ছাড়ার আগে সে মিনমিন করলো, আব্র ভাই, আমার নাম কইও না দয়া করে। জানলে গ্রাম ছাড়িয়ে দেবে আমাগো। আব্র মাথা নাড়ালো, স্টিয়ারিং ঘুরিয়ে নিল হাসপাতালের দিকে। মহলের পথে গিয়ে সন্ধ্যা ঘনিয়ে এসেছে চারপাশে। কিছুক্ষণ পর মহলে অস্থিরতা ছড়িয়ে পড়ল। সবার মুখে এক প্রশ্ন, ও কোথায় গেল? কোথায় মেয়েটা? নীরা খান উদ্বিগ্ন হয়ে দারোয়ানের কাছে ছুটল। ওকে বাড়ি যেতে দেখেছেন? দারোয়ান বলল, আসর নামাজের পর বেরিয়েছিল ম্যাডাম, তারপর আর দেখিনি। ওর ফোন ঘরে পড়ে আছে। আব্রুর ফোনও বন্ধ। দুপুরে আলিনা খানের সাথে কথা হয়েছিল তার, 5টায় ফিরবে বলেছিল। ফিসফিসানি ভারী হয়ে উঠল। ওহু সরল মেয়ে না, হারিয়ে যাবে না। গতকাল মাতব্বর বাড়ির ছেলেটা আব্রুর মারামারির বিচার হয়েছে, তার ক্ষোভ সবাই জানে। আশঙ্কা বাড়ল, রাগে সর্বাঙ্গ জ্বলে উঠল তাদের। সর্বনাশ করবে নাকি আবার মেয়েটার? এদিকে কাছে হাসপাতালের উহুকে নিয়ে পৌঁছালো আব্রম। গাড়িতে আসতে আসতে ওর কয়েকবার কাশি উঠেছে। বিলের জলে 2 মিনিট ডুবে অজ্ঞান হয়ে গিয়েছিল সে। ইমার্জেন্সিতে তাড়াতাড়ি ভর্তি করা হলো। করিডোরের দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে আব্র, শরীর ভেজা, কাদায় মাখামাখি, ফোন ভিজে নষ্ট। রিসেপশনে গিয়ে আলিনা খানকে কল করলো, তাড়াতাড়ি হাসপাতালে আসেন আম্মা। কিন্তু ওর কথা উচ্চারণ করলো না। হাসপাতালে ওকে ভর্তি করার পর তাড়াতাড়ি চিৎকার শুরু হলো। ডোবের পর অক্সিজেনের অভাবে শ্বাসকষ্ট হয়ে যাওয়ার প্রথমে অক্সিজেন মাস্ক লাগানো হলো তার মুখে। ফুসফুস ভর্তি তার পানি। ক্যাসিস টিউব দিয়ে টেনে টেনে তা বের করতে হলো যাতে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক হয়। হার্ট মনিটরে টিপটিপ শব্দে নজর রাখা হলো স্পন্দনের। মস্তিষ্কের ক্ষতি এড়াতে আইভি লাইন দিয়ে ঠান্ডা স্যালাইন ইনজেকশন করলো। হাইপোথার্মিয়া থেরাপি যেন মস্তিষ্কের কোষগুলোকে সংরক্ষণ করে রাখে। অক্সিজেনের অভাবে ক্ষতিগ্রস্ত নিউরনগুলো ধীরে ধীরে পুনরুদ্ধার হলো। ইসিজি মনিটরে মস্তিষ্কের তরঙ্গ দেখা গেল। প্রথমে দুর্বল, কিন্তু অক্সিজেনের স্রোতে ধীরে ধীরে স্থিতিশীল হয়ে উঠল। কয়েক ঘন্টা শ্বাস স্বাভাবিক অবস্থায় ফিরল। শরীরের প্রতিটা কোষে প্রাণের স্পন্দন ফিরে এলো। আব্রম ইমার্জেন্সি ইউনিটের বাইরে চেয়ারে বসে আছে, দৃষ্টি দরজায়। বুক কাঁপছে প্রতিনিয়ত। অবশেষে দরজা খুলল। ডক্টর মাহবুব বেরিয়ে এলেন। ফাইল নোট লিখতে লিখতে আব্রু এগিয়ে গেল। কণ্ঠ কেঁপে উঠল তার। ডক্টর, ও কেমন আছে? চশমা ঠেলে নিয়ে শান্তস্বরে বলল, ফুসফুস থেকে পানি বের করেছি, চিন্তার কিছু নেই, সুস্থ হয়ে যাবে, আজই বাসায় নিতে পারবেন। আপনার নিঃশ্বাস ছেড়ে দিল। কাঁচের দরজার দিকে এগিয়ে গেল। ভেতরে সাদা চাদরে ঢাকা ওর শুয়ে আছে, চোখ বন্ধ, জ্ঞান ফেরেনি। চোখে জল এলো আব্রুর। পেছনে ফিরতে দেখলো মহলের লোকজন এসেছে। আলিনা খান সামনে এগিয়ে এলেন, তার মুখোদয় উদ্বিগ্নের ছাপ। কি হচ্ছে? তোর শরীর ভিজে কেন? সবে চেয়ে রইল। আব্রু ইশারায় ইমার্জেন্সির দিকে দেখালো। তারা তাকিয়ে বুঝলো ভয়াবহতা। বাতাস ভারী। আলিনা খান চেঁচালেন, কি হয়েছে ওর? ওর শরীর ভেজে কেন? আব্রু মাথা নিচু করে বলল, বিলে পড়ে গিয়েছিল। চাপা ধাক্কা লাগলো চারপাশে। কে নিয়ে গিয়েছিল? আমি আমা, পদ্মফুল তুলবে বলে। বাঁধ ভাঙলো। ধমক, অভিযোগ, গালাগাল এলো চারদিক থেকে। আব্রু মাথা নিচু করে শুনলো। কিছুক্ষণ পর বলল, আমি যাচ্ছি, জ্ঞান ফিরলে ডিসচার্জ করে নিয়ে যান। কথা শেষ করে বেরিয়ে এলো করিডোর পেঁচিয়ে। পেছনে চাচানোর শব্দ, কিন্তু সে শুনল না। হাসপাতালের গেট পেরিয়ে চায়ের দোকানে ঢুকলো সে। সিগারেট লাইট নিয়ে প্রথম টান বসালো। মুখে শূন্যতা। গাড়ি স্টার্ট করে সন্ধ্যার অন্ধকারে মিলিয়ে গেল সে। সন্ধ্যা গাঢ় হয়ে এসেছে, কোলাহল মিলিয়েছে, নিস্তব্ধতা নেমেছে। পূজা একা বসে আছে ঘরের মেঝেতে, বুক ধুকপুক করছে। ও কেমন আছে? ভালো আছে তো। হাত পা ঠান্ডা, শরীর জমে গেছে। ভেতরে প্রার্থনা, রাম রাম, সব ভালো করবে হোক। তখনই বিছানায় শুয়ে থাকা তার মা কাশতে কাশতে বলে উঠল। পূজা হকচকে উঠল। কিছু লাগবে মা? কাশির ফাঁকে তিনি আওড়ালো, পুনম কই? দুপুরে আসেনি? দাদা এসেছিল, খায়নি কিছু, সরাসরি পড়াতে গেছে। এদিকে পুনম পারুদের বাসায়। সন্ধ্যা থেকে তার চাচাতো বোন সোয়াদিককে প্রাইভেট পড়ানোর জন্য বসে আছে। দুপুরে মুখে একটু খাবার ওঠেনি। সকালে সামান্য ভোজনই তার সারাদিনের শক্তি। পেটে ক্ষুধার হাহাকার চলছে, ভেতরে চুচুক করছে সব। মনে মনে ভাবলো, ইস, কেউ যদি এখন একটু খেতে দিত। তার নীরব আকুতি যেন উপর পর্যন্ত পৌঁছে গেল। হঠাৎ পারু ঢুকলো দরজা দিয়ে। হাতে ধোয়া ওঠা চার বিস্কুট টেবিলে রেখে চেয়ারের দিকে ইঙ্গিত করে নীরবে চলে গেল।
পুনম তাড়াতাড়ি কাপ তুলে চুমুক দিল। চায়ে বিস্কুট ভিজিয়ে খেলো। খাওয়া শেষে সামনে তাকাতে দেখলো পারু স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে। পুনম অপ্রস্তুত হয়ে বলল, কি কিছু বলবেন? পারু ঘোর ভেঙে ধীর কণ্ঠে বলল, আপনার প্রচন্ড ক্ষুধা লেগেছে মনে হয়, বসুন, আমি খাবার নিয়ে আসছি। পুনম তাড়াতাড়ি মাথা নেড়ে বলল, না না, কিছু লাগবে না আপু। সোহাগীকে ডাকুন, পড়ে চলে যায়। সোহাগী তো আজ বাসায় নেই, বেড়াতে গেছে, কাল ফিরবে। পুনম চোখ নামিয়ে মাথা দোলালো। এতক্ষণে সরাসরি চোখ তুলে তাকায়নি। চেয়ার থেকে উঠে দৃষ্টি সংকোচন রেখে পারুর পাশ কাটিয়ে নীরবে বেরিয়ে গেল। পারু অনেকক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইল। পুনমের পেটে ক্ষুধা জ্বলছে, কিন্তু আত্মসম্মান পূর্ণ করতে সে কিছু চায়নি। ছোটবেলা থেকে মা শিখিয়েছে, ক্ষুধা যতই লাগুক মর্যাদা লাগবে আগে। সেই শিক্ষা বুকে লালন করে সে চলছে। মাথা নিচু হলেও হৃদয় উঁচু রইল। রাত ৯টা বাজে ঘড়িতে। চারপাশে গাঢ় অন্ধকার, মহলের আঙিনায় হলদেটে আলো, ছায়াময় নীরবতা। ওদের শুধু হাসপাতাল থেকে আনা হয়েছে। শরীর আপাতত সুস্থ, তবে ডাক্তার নির্দেশ দিয়েছে কিছুক্ষণ বিশ্রাম নিতে হবে। ওকে কেউ কোনো প্রশ্ন করেনি। সকলে আব্বুর কথা বিশ্বাস করেছে, কিন্তু ওর বুকে অস্থিরতা। কে তাকে বাড়ি থেকে তুললো, কে হাসপাতাল নিয়ে গেল, পূজার কি অবস্থা, হাজারো প্রশ্ন তার মনে, ঠোঁটে নয়। রাতের খাবারের সময় নিরাখা নীরবে ঢুকলো তার ঘরে। তার হাতে ধোয়া ওঠা তোহারির প্লেট, সুগন্ধে ওহুর জিভে জল চলে এলো। মায়ের পাশে শিশুর মতো বসে খেতে লাগলো সে। মমতায় মন নরম হলো। সাহস করে জিজ্ঞেস করলো, আমাকে হাসপাতালে কে নিয়ে গেছে? তিনি বুরকুচকে বিরক্ত স্বরে বলল, কে আর নেবে, যার সাথে বিলে গিয়েছিলে। আল্লাহর রহমতে আমার সাথে ছিল বলে বেঁচে আছিস। অন্য কারোর সাথে গেলে কি হতো? আপনার নামে ওর গলায় আবার খাবার আটকে গেল, শ্বাস বন্ধ হয়ে আসলো, প্রচন্ড কাশি হলো। নীরা খান বাগিয়ে গিয়ে দিলেন। ডক্টর করে পানি এক নিঃশ্বাসে শেষ করলো সে। ভাবতে লাগলো, আব্রু ভাই, কিন্তু কিভাবে? স্মৃতিতে ভাসলো শেষ মুহূর্তে পানি গলায় উঠেছিল। ঠান্ডা ঢেউ দম বন্ধ হয়ে এসেছিল। পূজার হাতছাড়া হয়ে গিয়েছিল সে। আব্রুকে দেখেনি চোখে, তাহলে তার নাম এলো এখানে কোত্থেকে? মাথায় ঘূর্ণিঝড় সব গুলিয়ে গেল। নীরা খান খাবার শেষ করে ওষুধ খাইয়ে দিলেন তাকে। চোখ ভারী হয়ে এলো। বাইরের রাতের নীরবতা ছেয়ে গিয়েছে। ওহু গভীর ঘুমে তলিয়ে গেল। রাত ২টা বাজে। নিষেধ অন্ধকার চাঁদ স্থির, চারপাশে আলো মেঘের আধার। বৃষ্টির ধারা অবিরাম ছুটছে। বাদল হাওয়ায় অদ্ভুত সুর। খানমহলের মেন গেট পেরিয়ে বৃষ্টির মধ্যেও ঢুকে পড়ল একটি গাড়ি। কাছের আড়ালে আব্র। গাড়ি থমকে এলো দ্রুততার সাথে। দৌড়ে ভেতরে ঢুকলো সে। চুল কিছুটা ভিজে গেছে। হাসপাতাল থেকে মহলে ফেরেনি আর। ছটফট করতে করতে চারিদিকে শুধু ঘুরেছে, ভেতরের ঝড় শান্ত করতে। রুমে ঢুকে তাড়াতাড়ি শাওয়ার নিল। সকাল থেকে পেটে কিছু যায়নি। সিগারেটের ধোঁয়ায় ক্ষুধা ক্লান্তি গ্রাস করেছে শুধু। রাত ৩টা বেজে ১২ মিনিট। চোখে ঘুম নেই, মন স্থির। চোখ বন্ধ করে ওর ছলছলে দৃষ্টি ভেসে উঠল। সকালে সেই মুহূর্তটি মনে পড়ে গেল তার। চর মেরেছে সে ওকে। যুক্তি আছে নিজের কাছে, তবু অভিমানের রেখা এঁকে দিয়েছে হৃদয়ে। আরেকটা চিন্তা হলো, কয়েক মিনিট দেরি করলে ও কি আজ বেঁচে থাকতো? বুকে কাঁপুনি। ছটফটানিটায় টানা দিল ওর ঘরের দিকে সে। সিগারেট রেখে নীরবে গেল। রুমের দরজাটা আধখোলা। ভেতরে ঢুকতেই থমকে গেল। ডিম লাইটের রূপকথার ঘর যেন। দেওয়ালে রঙিন পেন্টিং, সেলফে উপন্যাস, কাপড়, খাটে পুতুল। ও পালঙ্কে ঘুমিয়ে আছে। তার পাশে টেডি বিয়ার। এলোমেলো চুল কপালে ঢেকেছে শুধু। ধীরে ধীরে শ্বাস নিচ্ছে, গভীর নিমজ্জিত সে। আব্র ধীরে এগিয়ে গেল। চাঁদের আলোয় ওর মুখ জ্যোৎস্নাময়। ঠোঁটের রেখা আকর্ষণ করছে। বুকে ব্যথিত ধ্বনি। নিজেকে সংযত করে চোখ নামালো এবং নীরবে উচ্চারণ করলো, তোমার মস্তিষ্ক আমাকে ভুলে গেলেও তোমার অন্তরিন্দ্র আজও আমাকে মনে রেখেছে চন্দ্রবালা। তুমি ছিলে একসময় মোর নিকষ কালো, আধার নিশীথের সন্ধ্যার মানলতির ফুল। বহুদিন হলো সে ঘ্রাণ ফুরিয়ে গেল। রজনীর জ্যোতি নিভে আজকাল শুধু ছড়ালো অন্ধকার। ঘুমন্তও শুনল না, কোনো প্রত্যুত্তর এলো না। আব্র দীর্ঘশ্বাস ফেলে পেছন ফিরে রুম থেকে বেরিয়ে এলো। বহুদিন পর আব্রুর বুক হালকা লাগলো। সিগারেট না জ্বালিয়ে নিঃসঙ্গ হাসি ফুটে উঠল চোখে। রুমে গিয়ে স্পিলিং পিল খেয়ে পালঙ্কে এগিয়ে দিল নিজের শরীর। বাইরে বৃষ্টি হচ্ছে। ঘুম এসে ভিড় জমালো তার চোখের ঠিক কোণটায়। পৃথিবী ঘূর্ণ অবিরাম ঘুরলেও সময়ের ছন্দ ভেঙে গিয়েছে প্রতিটি প্রান্তে। বাংলাদেশের ভোরের আলো যখন আকাশ ছুঁয়ে উঠল, ঘুরতে তখন ৬টা। পৃথিবীর অন্য প্রান্তে মধ্যরাত্রির অন্ধকার গ্রাস করছে সবকিছু।
1:08। সেই ছায়াময় শহর যেখানে সোনালি আলোয় ঝলমল করে অট্টহাসিকা আর শিল্পকর্মের মধ্যে উদ্বিগ্নতা। তার কেন্দ্রস্থলে দাঁড়িয়ে আছে এক বিশাল বহল ইমারত। বাইরে চোখধাঁধানো সৌন্দর্য, ভেতরে মাটির গভীরে লুকিয়ে আছে জীবন্ত নরক। মাটির নিচে ইস্পাতের দরজার ওপারে অর্ধশত লোহার কারাগার, যন্ত্রের ছায়ার ডোমঘর, হাজারো বন্দী, শিকলবন্দী প্রাণ, যারা অন্ধকারে শ্বাস নেয়, মৃত্যুর সঙ্গে লড়াই করে। বন্দিশালার গভীরে অন্ধকারের কোলে কয়েকটি জরাজীর্ণ কাঠের চেয়ার দাঁড়িয়ে আছে। সেখানে বিদ্যুতে নির্মিত হাত মানুষের প্রাণকে ছিন্নভিন্ন করে দিচ্ছে। শিকলের ঠান্ডা আলিঙ্গন বন্দীকে বেঁধে ফেলে যায় এই চেয়ারে। তারপর আসে ইলেকট্রিক শকের মর্মান্তিক নৃত্য। দুটি ধাতুর ইলেকট্রিক শেপ বন্দির কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে। বুকের উপর চেপে বসানো হয় এবং একটা সুইচ টিপলে বিদ্যুতের স্রোতটি ছুটে আসে তার কাছে। প্রথমে একটা সূক্ষ্ম ঝাঁকুনি, কিন্তু পরক্ষণে বিস্ফোরণ, ঝড়। শরীর কেঁপে ওঠে আর পেশিগুলো সংকুচিত হয়ে কঠিন হয়ে যায়। মস্তিষ্কের নিউরনগুলো জ্বলে ওঠে এবং ছাই হয়ে যায় সাথে সাথে। হাতের আঙুলগুলো বিছিয়ে রাখা থাকে। একটা জ্বলন্ত শিক ধীরে ধীরে ঢোকানো হয় নখের নিচে। এটি মাংস ছেড়ে রক্তাক্ত পথ তৈরি করে। যন্ত্রণা যেন অগ্নিস্পর্শ করে, যা হাড় পর্যন্ত পৌঁছে যায়। চিৎকারকে গমিয়ে দিয়ে এক নীরবতা কান্নায় পরিণত হয়। পাশের ডোমাকার ঘরটি মৃত্যুর শর্মশালা। সেখানে লাশগুলোকে বিছিয়ে রাখা হয় একটি ঠান্ডা টেবিলে। এখানে সার্জিক্যাল ছুরির চকচকে ফলা নাচে নৃত্য করে যেন। একটা সূক্ষ্ম স্ক্যালপেল চোখের পাতা তুলে কর্নিয়ার একটি রেটিনা থেকে বিচ্ছিন্ন করে, রক্তের ছিটা না ফেলে সাবধানে বের করে আনে। তারপর কিডনি, পেটের ত্বক ছিঁড়ে খোলা হয় একটা ইনজেকশন ছুরি দিয়ে। পেশিগুলোকে সরিয়ে ফেলে সেই দুটো বিস্ফোরিত করে অঙ্গকে ধীরে ধীরে বেরিয়ে নিয়ে আসে। রক্তনলিকাগুলোকে বেঁধে ফেলে দেয় যাতে কোনো দ্রব্য নষ্ট না হয়। কলিজা আর সেই বিশাল ধনু অঙ্গ একটি হ্যাপি ব্লেড সার্জিক্যাল নাইফ দিয়ে বিচ্ছিন্ন করা হয়। লিভারের লোবসগুলোকে আলাদা করে পিত্তনালীতে সাফ করা হয়। সবগুলো সর্বশেষে একটি সংরক্ষণ পাত্রে রাখা হয়। এই সবকিছুই ঘটে নির্লিপ্ত হাতে। বাইরের অন্ধকার বাজারে এগুলো খুব সন্দর্পণে বিক্রি করা হয়। হঠাৎ টেনে আনা হয় একটা দলকে। তার মধ্যে শিশু, তরুণ, তরুণীও আছে। চোখের অন্ধপট্টি, হাতে শক্ত দড়ি। কেউ রক্তাক্ত, কেউ অজ্ঞান। তাদের মুখের কোমলতার ফুটে ওঠে দোষীনতা। তারা মুখ আকাশে স্বপ্ন দেখে, কিন্তু নিয়ন্ত্রিত কারণে হিংস্রতার শিকার হয়। এই নরকের শাসক কে? সেই মুখোশধারী রাজা, যার রাজত্ব অশ্রু আর যন্ত্রণার উপর দাঁড়িয়ে আছে। উত্তর লুকিয়ে আছে সেই ইস্পাতের দরজার পেছনে, যেখানে আলো পৌঁছায় না, আর প্রতিটি নিঃশ্বাসে এক অজানা ভয়ের কাছে কেবল কাঁপে। রহস্য ছায়া আর গাঢ় হয়ে ওঠে। কে খুলবে সেই দরজা? সকালের শেষ রক্তিম আভাটা মিলিয়ে যায় আকাশের কাছে। দিগন্ত কারো হলুদ সূর্য নামে। অদৃশ্য চিত্রকল্পের নীরব তুলিতে নতুন দিনের সূচনা আঁকা হয়। গৃহস্থালিত উঠানে কুপি হলুদ আলোয় জ্বলে ওঠে মাঝে মাঝে। মাঠগুলো ঢেকে যায় সূর্যের রহস্যময় জ্যোতিতে। পাখিরাও অন্যের অসন্তোষে উড়ে যায় অদূরে। ঘড়ির কাঁটায় 9টায় এসে থেমে দাঁড়ালো। খানমহলের সকালের খাবার পর্ব শুরু হয়েছে। তবে উহু নেই। সে বিশ্রাম নিচ্ছে নিজের কক্ষে। নীরা খান তাকে ঔষধ দিয়ে এসেছে। ডাইনিং হলের নীরবতা ছাপিয়ে আকস্মাক আব্র মুখ তুলে আওড়ালো, আমি ঠিক করেছি কোম্পানিতে যোগ দিব। আলিনা খান বিস্ময়ে জিজ্ঞেস করলো, সত্যি বলছিস আব্রো? হ্যাঁ মা, তবে এখন মেড অ্যান্ড মিট হিসেবে নয়। আগে সব বুঝে নেব, তারপর সিদ্ধান্ত নেব। মায়ের ঠোঁটে তৃপ্তির হাসি। খুব ভালো বলেছিস, আমি খুশি। আজমল খানের কণ্ঠে দীর্ঘ অভিমান মিলিয়ে গেল। ভালো সিদ্ধান্ত নিয়েছিস। আজমিন খান সম্মতি দিলেন। যেভাবে শুরু করতে চাও সেভাবে শুরু করো। কবে থেকে যোগ দিতে চাচ্ছ? আগামী মাসের 1ম তারিখ। ঠিক আছে, আমরা প্রস্তুতি নেব। নাস্তা শেষে আব্রু ফিরে আসে নিজের কক্ষে। জানালা দিয়ে নরম আলো ঢুকছে, কিন্তু মন পড়ে আছে লন্ডনে। ল্যাপটপ খুলতেই ভেসে উঠল ডেভিড, এরিক, জেসানের মুখ। ভিডিও কলে হাসি গল্পে সময় কেটে যায় অজান্তে। কল শেষে বারান্দায় এসে রেলিং ঠেসে দাঁড়ায়। বাইরের বাতাসে
পাতা কাঁপছে, পাখির ডাক ভেসে আসছে, দূরে মানুষের কোলাহল। হঠাৎ তার দৃষ্টি আটকে যায় অদূরে। কেউ ঘুরঘুর করছে সেখানে। অস্পষ্ট অবয়বে চেনা চেনা লাগছে তার। অপেক্ষা না করে সে সিঁড়ি দিয়ে নেমে যায় গেটের কাছে। গেটে পূজা দাঁড়িয়ে আছে, তার মুখে উদ্বেগ, চোখে উৎকণ্ঠা। আব্রুকে দেখে ছুটে এসে জিজ্ঞেস করলো, আব্রু ভাই, ও কেমন আছে? কাল সারা রাত ঘুমায়নি, কতক্ষণ হলো দাঁড়িয়ে আছি। আব্রু বুকুসকে জবাব দিল, ও ভালো আছে, কিন্তু তুই গেটে কেন? ভিতরে আয়। রাম রাম, মেজর সাহেব দেখলে মারবে। আমরা নিচু জাতের, তাতে ঘেনা লাগে ওনার। কিছু হবে না, মেজো কাকিমা নেই মহলে। চল দেখি কে কি বলে। পূজা অনিচ্ছুক, কিন্তু আমরা নাছোড়বান্দা। ফটক পেরিয়ে মহলের সৌন্দর্য তার চোখে বিস্মিত করে। আকর্ষক ভবন, লতায় ঢাকা দেওয়াল, আলোয় ভরা ড্রয়িং রুম, যেন রাজপ্রাসাদ। ইস, কি সুন্দর জীবন তাদের। আব্রু বলল, ওহো, দোতলার পশ্চিমের প্রান্তে শেষের রুমে। যা, দেখা কর গিয়ে, আমি নিচে আছি। তৎক্ষণাৎ পূজা ছুটে চলে যায় ওর কক্ষে। ওহু শুয়েছিল, পূজাকে দেখে লাফিয়ে উঠে জড়িয়ে ধরল সে। কোথায় ছিলি? তোকে দেখার জন্য পাগল হয়ে যাচ্ছিলাম। কেউ কিছু বলেছে তোকে আসতে দেখে? পূজা গালে হাত দিয়ে হাসলো। আমার কিছু হয়নি, তোর কথাই ভাবছিলাম। সারা রাত চিন্তায় কেটেছে। তারপর খুলে বলে গতকালের সব ঘটনা। ও শুনে নির্বিকাশ, বিস্মিত। আরে তুই যা ভাবছিস তা না, আমি তার কাজিন, এরকম করাটাই স্বাভাবিক। পূজা গম্ভীর হয়ে বলে, তুই বুঝবি না, আমি দেখেছি তার উন্মাদনা, তোকে হারানোর ভয় দেখেছি তার চোখে। ও চুপ করে থাকে কিছুক্ষণ, তারপর বিষণ্ণতা ছড়িয়ে আওড়ায়, এসব বাদ দে, তোকে একটা জিনিস দেবো, সাবধানে নিয়ে যাবি। বলেই আলমারি থেকে বের করে আনলো একটা নীল রঙের শাড়ি। পূজা আঁতকে উঠল, পিছিয়ে সরে এলো, মুখে হাত চাপা দিয়ে বলল, রাম রাম, মা দাদা জানলে মারবে আমাকে, নিতে পারবো না আমি। কিছু হবে না, আমি পড়িনি কোনোদিন, তুই পড়ে দেখা, শখ করে দিচ্ছি, ফিরিয়ে দিবি না। বলেই পূজার হাতে জোর করে গুঁজে দেয় সেটা। দীর্ঘ আলাপ শেষে শাড়ি হাতে পূজা মহল ত্যাগ করতে চলে যায়। আজ 1লা ফেব্রুয়ারি। মধ্যবর্তী দিনগুলো কেটে যায়। বহু বছর এভাবেই কাটছে তো। তাহলে আর নতুন কিসের? ও এখন পুরোপুরি সুস্থ। তবে আজ ভার্সিটি বা কোচিংয়ে যায়নি সে। সকালের নাস্তা সবাই মিলে করেছে। একই ছাদের নিচে আজকেও আবরের সঙ্গে কথা হয়নি কয়েকদিন। টেবিলে বসে খাচ্ছে অপু। বাইরে টিপ টিপ করে হিমশীতল বাতাসের সাথে বৃষ্টি বইছে। কাল ছাদে গিয়ে ভিজে হালকা ঠান্ডা লেগেছে। হাঁচি আসছে, জ্বর নেই। নিজেকে সান্ত্বনা দিচ্ছে যে। হঠাৎ করে বলে উঠল, আবরু ভাইয়া উঠেছে ঘুম থেকে, শুনেছি আজ ওনার অফিসে জয়েন করার কথা। বলেই তার চোখ সিঁড়ির দিকে যায়। নীরবে নামছে আব্রু, চোখাচোখি হতেই ওর হাত থমকে যায়। আব্রু সাদা শার্ট ইন করা, তার ওপর ধূসর ছাই রঙা ব্লেজার, গলায় ঝুলছে লম্বা টাই, কালো সানগ্লাস, হাতে ব্র্যান্ডেড ঘড়ি, কোচা কোচা চাপ দাঁড়িয়ে শ্যামলা তো ছাড়িয়েছে দীপ্ত উজ্জ্বল গায়ের বর্ণে। ও কখনো এমন ড্যাশিং লুকে আব্রুকে দেখেনি, তাই চোখ আটকে যায় তার। আশপাশের চেয়ার টেনে আব্রুর দিকে একবার তাকায়। আব্রু কাঁধ ঝাঁকিয়ে বসে। আব্রু সানগ্লাসটা খুলে রাখলে ডাইনিং টেবিলের উপরে। ওহু মাথা নিচু করে খেয়ে উঠতে যায়। আব্রু বিষয়টা খেয়াল করে বলে, কাকি, তোমার মেয়ে কি এতটুকু খায়? ঠিকমতো খাবার খায় না দেখছি। নীরা খান বলল, কোথায় যাস ওহু, খাবার শেষ কর। না চাইতেও ফেঁসে গেল সে, তাই আবার বসলো। খাবার শেষে গেটের সবাই জড়ো হলো আব্রুকে বিদায় দিতে। ও এক কোণে অন্যমনস্ক দাঁড়িয়ে আছে। আব্রু গাড়িতে অফিসের পথে রওনা হয়। 1.5 ঘন্টার যাত্রা। কর্তারা আগেই রওনা হয়েছে। অফিসের সামনে নামতেই ফুলের তোড়া দিয়ে হাসিমুখে স্বাগতম জানানো হলো তাকে। এগোতে এগোতে পিএ মিনহাজ, সেক্রেটারি হামজা, আজমল খান সহ সরকারি সকল কর্মকর্তাদেরকে অপেক্ষায় আর প্রহর গুনতে হলো না। তারা অভ্যর্থনা জানিয়ে ভেতরে নিয়ে গেল আব্রুকে। দুপুরের আগে ও রুমে শুয়ে বই বন্ধ করে মাথা হেলে বিড়বিড় করলো, ছেলেরা যেমন পরীক্ষার আগের রাতে পড়াশোনা করে পাশ করে আসে, এক্স্যাক্টলি সেই প্রতিভাটাই আমার চাই। চশমা খুলে মুছতে মুছতে জয় জয় শব্দ শুনে পিছনে উঠল সে। নিহা দাঁড়িয়ে আছে। কি রে, স্কুল যাসনি? না আপা, ইচ্ছে নেই। সন্ধ্যার মহলে পার্টি, কি পরবো তাই ভাবছি। সাহস নিতে তোমার কাছে এলাম। ও বুড়কুচকে জানালো, কিসের পার্টি? আবরু ভাইয়ের কোম্পানিতে জয়েন্ট উপলক্ষে।
ও অতঃপর দুই বোন বসে আলোচনায় মগ্ন হলো। কোন পোশাক, কি সাজ, কার সাজ ছাপিয়ে যাবে সন্ধ্যার জমকানো আলোকে। অফিস থেকে ঠিক ৭টায় ফিরল আবরম। একটু বিশ্রাম নিল। পরিপাটি হয়ে পার্টির জন্য তৈরি হলো সে। হলরুমে প্রবেশ করতেই চোখে পড়ল পরিচিত অপরিচিত অনেক মানুষের ভিড়। আশরাফও এসেছে। দুজনের কোলাহলে মিশে গেল তারা। কিছুক্ষণ পর ক্লান্ত আব্রু একপাশে সোফায় বসল। নানু বাড়িতেও আত্মীয়-স্বজনের সঙ্গে কথা বলতে বলতে চোখে গেল সিঁড়ির দিকে। ধাপে ধাপে নেমে আসছে অহু। সোনালি শাড়িতে মোড়া তার চন্দ্রবালা, হালকা মেকআপ, কপালে ছোট টিপ, কাঁধ অব্দি ছোট চুল, মুখে মায়াবী হাসি, আর চশমা ছাড়া সে। চোখে ঘন পাপড়ি নিচে নামতে আসছে। আব্রুর দৃষ্টি আটকে গেল অপরূপার দিকে। ঠোঁটের ফাঁক দিয়ে বেরিয়ে এলো, এত সুন্দর তুমি চন্দ্রবালা। নজর সরাতে পারছে না আবরম। হঠাৎ কিছু খেয়াল হতেই চোখ দুটো বিস্মিত হয়ে গেল তার। দৃষ্টি আটকে গেল অনাকাঙ্ক্ষিত ভাবে। গতকাল বৃষ্টিতে ভিজে ওর হালকা সর্দি হয়েছে। হাঁসফাঁস করছে হাঁচির ধমকে। সিঁড়িতে নামার সময় অপ্রস্তুতের মুহূর্তে হাঁচি চাপতে হাত ওঠায় কোমরের কাছে সারি সরে গেল খানিকটি অংশ। অজান্তেই তার। পরক্ষণে সচেতন হয়ে গুছিয়ে নিল সে। তবু সেই কয়েক সেকেন্ডের ছবি আটকে রইল আবরের চোখে। বারবার মোছার কারণে লাল টকটকে হয়ে আছে ওর নাক। আবরের চোখে তো ধরা পড়ল। সে কিছু বলল না। নির্বিকার হয়ে সোফায় বসে রইল। মাথা নিচু করে মুঠোটা চাপা দিল শক্ত করে। মনের ঢেউ। নিজ ঠোঁট কামড়ে আঙুল চেপে ধরে নিজেকে সংযত করলো আবরম। মহলের ভিড় ঠেলে ওর দৃষ্টি থামলো সোফায় বসা আবরের উপর। তার পেছনে দাঁড়িয়ে আছে শীতল, খলিল দেওয়ানের কন্যা। এই দৃশ্য দেখে অপু থমকে গেল। খান পরিবারের অনুষ্ঠানে যাতায়াত থাকলেও তাকে আগে দেখেনি সে। আজমল খান সম্ভবত দুই পরিবারের সম্পর্ক গভীর করতে নিমন্ত্রণ জানিয়েছেন। কিন্তু শীতল কেন আবার আশেপাশে ঘুরছে? অপুর বুকে অজানা ক্ষোভে ঢেউ উঠল। এর কারণ সে নিজেও বোঝে না। চোখে বলল শুধু শীতল নয়, আরো তরুণীরা আপনাকে ঘিরে কেমন ফিস ফিস করে হাসছে। লোকমুখে শুনেছে গ্রামের মেয়েরা নাকি সুদর্শন পুরুষ বলে আখ্যায়িত করে তাকে। আজ তা প্রমাণিত। ওর ভেতরে ফুলে ফেঁপে উঠল। ঠিক তখনই আব্রু সোফা থেকে উঠে দাঁড়ালো। পেছনে ফিরতে দুজনের চোখ হলো। কয়েক মুহূর্তে নীরবতার দৃষ্টি বিনিময় চলল। তারপর যেন মায়া ছিঁড়ে গেল। আব্রু ঘোর কেটে চলে গেল। ওর মনে হলো আব্রুর মুখে আজ হাসি নেই। অদৃশ্য আবরণে ঢাকা নিরাপত্তায় সে। রাত প্রায় 10টা বাজে। আব্রু নীরবে ফিরে এসেছে নিজের কক্ষে। নিস্তব্ধতা ভেঙে হাজির হয় আশরাফ। কি রে আব্রু, আবার শোক করছিস নাকি? নিচে অনুষ্ঠান শুরু হয়ে গেছে, সবাই তোকে খুঁজছে, জলদি আয়। চুপচাপ উঠে ওয়াশরুমে যায় আবরম। নিজেকে গুছিয়ে মুখ ধুয়ে নেয়। তারপর যাবার আগে ব্লেজারটা তুলে পরে নেয়। নিচে নেমে দেখে আজমল খান মাইক্রোফোনে ঘোষণা করছে, উপস্থিত সকলকে জানাই আজকে অনুষ্ঠানের মূল উদ্দেশ্য আমার পুত্র আবরার খান আবরু এই ইন্ডাস্ট্রিতে পরবর্তী উত্তরাধিকার হিসেবে ঘোষণা করা হচ্ছে। আবরু, তুমি মঞ্চে এসো। হল ঘরে হাততালিতে গমগম করে উঠল। আপনাকে খান ইন্ডাস্ট্রির পরবর্তী উত্তরাধিকারী ঘোষণা করা হয়েছে। মঞ্চ উঠে সংক্ষিপ্ত বক্তব্য দেয় সে। প্রথমে অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য সকলকে ধন্যবাদ। খান ইন্ডাস্ট্রির মালিকদের আমাকে পরবর্তী উত্তরাধিকারী হিসেবে এই সুযোগ দেওয়ার জন্য কৃতজ্ঞ। আমি আমার দায়িত্ব যথাসম্ভবভাবে পালন করার চেষ্টা করব। সকলকে ধন্যবাদ আবারও। তারপর মঞ্চে গুরুত্বপূর্ণ দলিলে স্বাক্ষর করে আব্র। নতুন পরিচয়ে অভিষিক্ত হয় সে। অথচ মুখে কোনো হাসি নেই। আজ সে আর কারো পুত্র হিসেবে পরিচিত নয়, বরং হাজার কোটি টাকার মালিক নিজেই। তবু অসম্পূর্ণতার ছায়া রয়ে গেছে। সবার সাথে মিশে ও হাততালি দেয়। তার ঠোঁটেও হাসি ফোটে, কিন্তু চোখের কোণে লুকিয়ে আছে অস্থিরতা। মাঝে মাঝে আড়ালে তাকায় শীতলের দিকে। আব্রুকে দেখলেই শীতলের হাসি যেন বেশি প্রসারিত হয়। ওর ভেতরটা ঈর্ষার আগুনে জ্বলে পুড়ে যায়। ঠোঁট বাঁকিয়ে বিরক্তি চেপে রাখে সে, কিন্তু বলার সাহস নেই। বয়সে বড় শীতলকে জিজ্ঞাসা করা শোভনীয় নয়। হলরুমে ছেড়ে আব্রু চলে যায় ছাদে। ওখানে দলিল স্বাক্ষরের আনুষ্ঠানিকতা ও অতিথিদের জন্য আলাদা পার্টি চলছে। রাত গভীর হলে পার্টি জমে ওঠে। হলরুমের গান বাজনায় তাল মিলিয়ে নাচে সবাই। কিন্তু ওহুর মন অস্থির। সে শান্ত হতে পারে না। শাড়ি খুলে গোলাপি চুড়িদার পরে রুম থেকে বের হয়ে আসে। রাত 11:30টায় হলরুমে প্রবেশ করে আব্র। ওহু টের পায় না, কিন্তু আব্রুর চোখ পড়ে তার উপর। রক্তিম দৃষ্টিতে দেখে ও নাচছে, হাসছে, রাগে কাঁপতে থাকে এবং এগিয়ে এসেছে। সাউন্ড সিস্টেম বন্ধ করে দাঁত চেপে গর্জে ওঠে,
ওহো, এখন নিজের রুমে যা। রাত অনেক হয়েছে। চারপাশের সব চোখ নিবদ্ধ তার দিকে। ও চমকে ওঠে, জবাবে কিছু বলতে পারে না। আব্রু আরো কঠিন স্বরে ধমক দেয়, আমি কি বলেছি শুনতে পাচ্ছিস? ধমকে কেঁপে ওঠে অহু, মাথা নিচু করে নীরবে সম্মতি দেয়। শিফা এগিয়ে এসে ফিসফিস করে, ওহু, চল এখান থেকে। ওহু আর দাঁড়ায় না, শিফার সঙ্গে দোতলায় চলে যায়। অনেক কিছু হয়ে যায় এরই মাঝে। কিছুক্ষণ পর আব্রু চলে যায়। গান বাজনা আবার মেতে ওঠে বাকিরা। আকাশ জুড়ে নীরবতার চাদর ছড়িয়ে পড়ে। ঘড়িতে তখন ঠিক 2:23। ছাদ থেকে নেমে আসে আব্র। মদের নেশায় টলতে টলতে হাঁটছে সে। কালো ব্লেজার কোথায় খুলে ফেলেছে মনে নেই। সাদা শার্ট কোমর থেকে উঠে এলোমেলো হয়ে গেছে। সিঁড়িতে ভারসাম্য হারায় সে। এমন সময় তার সামনে এসে দাঁড়ায় শীতল। খানমহল জেগে থাকা সবাই ছাতে। সে হাত বাড়িয়ে ধরতে গেলে কিন্তু আব্র পিছিয়ে সরে যায় সিঁড়ির কাছে। নেশাগ্রস্ত ভারী গলায় জিজ্ঞেস করে, কে আপনি? শীতল আরেক ধাপ এগিয়ে নরম স্বরে বলে, আমি শীতল, মাতব্বর খলিল দেওয়ানের মেয়ে। কিছুদিন আগে আপনি আমাদের বাড়িতে গিয়েছিলেন বিচারের জন্য। আমি তখন ওর পাশে দাঁড়িয়েছিলাম, দেখেননি? আবার বুড়কুচকে তাকায়। তার চোখের মনি লাল। মনে করতে পারে না কোনো শীতলকে। সেদিন ওর পাশে কেউ ছিল কিনা তার স্মৃতি ঝাপসা। শীতল হাত ছুঁতে এগোলো। আব্র চেঁচিয়ে উঠল, আমাকে ছুবেন না বোন। এই অধিকার একজন ব্যতীত অন্য কোনো মেয়ের কে আমি দিইনি। টলতে টলতে আব্র কথাগুলো বলে, আবল তাবলে বিড়বিড় করে, পথের জিনিসে লাথি মারে। পেছনে শীতল পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছে। বোন শুনের আগে ফুঁসে উঠেছে, মনে ঘুরপাক খায়। কাকে বলল? কে সে একজন? আজ এর প্রশ্নের উত্তর খুঁজতেই শীতল ফেরেনি বাড়ি। অনেক রাত হয়ে গেছে, কাল সকালে ফিরবো বলে খানমহলে থেকে গেছে। তার চোখে ঘুম নেই। এদিকে ওহু নিশ্চিন্তে ঘুম। হঠাৎ ঘুম ভেঙে যায় ভারী কিছু গায়ে হেলে পড়তে। চোখ মেরে অধরে আলোর দিকে তাকায় সে। পাশে আব্রু শুয়ে আছে। ঘুম উড়ে যায় তার। মুখ চেপে চাপা চিৎকার করে উঠে সে তড়িঘড়ি উঠে দাঁড়ায়। আব্রের নিঃশ্বাসে মদের গন্ধে দম বদ্ধ তার। দূরে সরে যায়, ফিসফিস করে বলে, শুনছেন আব্রু ভাই? এটা আমার রুম, পাশেরটা আপনার। এক্ষুনি বেরোন, নাহলে কেলেঙ্কারি হয়ে যাবে। তার কণ্ঠ শুনে আব্রু ঘুরে তাকালো। আধো ঘুমে সে চেতনাহীন। নেশার ঘোরে রুমের পার্থক্য করতে না পেরে নিজ রুমে ঢুকতে পারেনি সে। অসংলগ্ন প্রশ্নে সে বলে, তুই আমার রুমে কি করিস? ওহু থমকে যায়, ঠোঁট বাঁকিয়ে নরম করে। চোরের মায়ের বড় গলা, এটা আমার রুম, আপনার হবে কেন? দেখুন দেওয়ালে আমার ছবি, এটা আমার রুম, বের হন। আর আপনার অমন অভিমান আছে আমার। বাড়িতে সবার সামনে আমাকে অপমান করলেন কেন? আমি কি দোষ করেছিলাম ওখানে? কথা শেষ হবার আগেই আমরা ধপাস করে বসে এক হাতে ওহুর মুখ চেপে ধরে, অন্য হাতে চুল ছুঁয়ে ঘাড়ে নামে। ওহুর চোখ বিস্ফোরিত। আবরের স্থির দৃষ্টিতে তার চোখের গভীরতা দেখছে। ওহু বোঝে আবরের মনিতে তার ছবি ভাসছে। কিন্তু কি দেখছে সে? ভয়ে ক্ষোভে দাঁত বসিয়ে দেয় আবরের হাতে। কামড়ের যন্ত্রণায় হাত সরে পড়ে যায় আব্র পালঙ্কে। ওহু দরজার দিকে এগোয়। কাছে গিয়ে দেখে ফ্লোরে ফোন পড়ে আছে। কৌতূহলে সেটা তুলে নেয়। এটি আবরার নতুন আইফোন। স্ক্রিন স্পর্শ করতেই লক খোলে। ওয়ালপেপারে দুজনের ছবি, আব্র আর ওহুর ছোটবেলার ছবি। পেছনে ওহুর ঘরের ফ্রেম, খান পরিবারের ছবি। এটি 9 বছর আগের। তার মানে প্রশ্ন জাগে, কেন আব্র ভাইয়ের ফোনে ওয়ালপেপারে তাদের দুজনের ছবি আছে? ভাবতে ভাবতে পেছনে ফিরে তাকায় সে। আব্র চাদর চেপে ধরে অস্পষ্ট কণ্ঠে বিড়বিড় করে। ওর ফোন রেখে রুম ছেড়ে বেরোয়। করিডোরে দাঁড়িয়ে ভাবে, এত রাতে যাবে কোথায়? গেস্ট রুম ভরা। বাকি রুমে চাচি আলিনা খানের পাশে আছে। শেষমেশ ভাবলো নিহার রুমে যাওয়াই ভালো হবে। সেখানে আজকের রাতটা পার করতে হবে কোনোভাবে। সকালের আকাশে সূর্য প্রথম সোনালি আভা ছড়িয়ে পড়ল পৃথিবীতে। খানমহলের বিশাল দোতলা ভবনের আলোয় ভরিয়ে তুলল। এক কক্ষে গভীর নিদ্রায় মগ্ন আশরাফ। কাল সকালে অতিরিক্ত মদ্যপানে তাকে নাজেহাল করে রেখেছে। ফজরের আজানের পরই ও জেগে ওঠে। নিহার প্রশ্নের ঝড় এড়াতে নামাজ আদায় করে সে ছাদে উঠে ভোরের ঠান্ডা হাওয়ায় মিলিত সূর্যের উষ্ণতায় প্রসারিত হয়। হঠাৎ শীতলের আগমনে তার ভ্রু কুঁচকে যায়। সে কথা শুরু করে আব্রুকে নিয়ে।
কিন্তু ওহু কিছু প্রকাশ না করে তাকে একা রেখে চলে আসে। নাস্তা সেরে ও ঘরে ফিরল। ভার্সিটির জন্য প্রস্তুত হতে হবে। দরজা খুলতেই চোখে পড়ল আবরার ঘুমন্ত দেহ। সূর্যের আলোয় তার সুদর্শন মুখটা উজ্জ্বল হয়ে আছে। ও হাত অজান্তে এগিয়ে গেল। আলতো করে সে ছুঁয়ে দিল তার কপাল। আবার নড়ে উঠল। ঘোর লাগলো। চমকে উঠে নিজেকে লুকাতে ওয়াশরুমে ঢুকলো। এরপর তৈরি হয়ে পারুর সাথে রওনা দিল। অনেকদিন পর ভার্সিটিতে পথে দুইজন বান্ধবী নেমেছে। রোদমাখা সকালে শীতল বাতাসে মনকে প্রফুল্ল করে তুলছে। গাড়িতে পারুর উদ্বিগ্ন কণ্ঠ হারালো। ভাই, বিয়ের জন্য বাসা থেকে চাপ দিচ্ছে। কি করবো বুঝতে পারছি না। ও জিজ্ঞেস করলো, তোর তো ইশক নেই, রাজি হচ্ছিস না কেন? আরে, পারো নিঃশব্দে কথাগুলো আওড়ালো। পড়াশোনা শেষ করতে চায় আগে, কিন্তু মা বাবা তো মানছে না, কি করি? কথা শেষ করেই পারোর দৃষ্টি গেল গাড়ির জানালার বাইরের দৃশ্যে। বিশ্ববিদ্যালয়ের গেটে কিছুটা আগে রাস্তার ধারে একটা ছোট টং দোকানের সামনে দাঁড়িয়ে আছে পুনম। পুনম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কি করেছে? তাহলে কি সেও এখানে পড়ে? এই প্রশ্নগুলোর মনের মধ্যে ঘুরপাক খেতে লাগলো তার। সোহাগীর প্রাইভেট টিউটর এখানে কি করে? ও ঠাট্টা করে বলে, ইশাক দেখছিস নাকি? কিছুতেই চমকে উঠে পারো। তারপর স্বাভাবিক কণ্ঠে বলে, ওরকম কিছু নাই আর। ও কৌতূহলী চোখে তাকায়। তাহলে কাকে দেখছিলি? আমার কাজিন সোহাগীকে চিনিস তো? ওকে প্রাইভেট পড়াতে আসে পুনম নামের একটা ছেলে। একটু আগে তাকে দেখলাম ওখানে দাঁড়িয়ে আছে। এমন সময় গাড়ি ভার্সিটির গেটের সামনে এসে থামলো। ও দরজা খুলতে খুলতে হেসে বলল, হতে পারে কাকতালীয় ঘটনা। আরো মাথা হালকা দুলিয়ে সায় জানালো। তারপর দুই বান্ধবী পাশাপাশি হাঁটতে হাঁটতে প্রবেশ করলো বিশ্ববিদ্যালয়ের সবুজ মাঠ প্রাঙ্গণে।